বাউফল এমপি কারা? এবার তোমরা এমপি। এই জন্য এবার বাউফল শক্তিশালী এমপি পাইছে। এবার ব্যক্তি দুর্বল শফিকুল ইসলাম মাসুদের দোষ দিলে হবে না। এবার তোমরা সবাই এমপি, ভালো হইলেও তোমাদের, পরের লাইনটা আমি বলবো না, ওটা তোমাদের। সুতরাং আমরা সবাই মিলে ভালো করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ আজকে প্রধান অতিথি, তোমাদের সবাইকে প্রধান অতিথি উৎসর্গ করলাম। প্রধান অতিথি আমি না, আমার সামনে যারা তারা সবাই প্রধান অতিথি, কারণ এমপি কে? আমরা। তাহলে প্রধান অতিথি কারা? তাহলে বলতে পারো যে ভাই প্রধান অতিথি আমাদের দিলেন মাসুদ ভাইয়া, আর মানে এমপি আমাদের দিলেন আর প্রধান অতিথি আপনি নিয়ে নিলেন, তাহলে তো বৈষম্য হলো। এই জন্য দাঁড় করাইছি যে প্রধান অতিথি আসলে আমি না, প্রধান অতিথি কারা? তোমরা। আর আমার ভালো লাগছে যে তোমরা আজকে ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো 72 জন। আমিও সেই কবে, সালটা ভালো মনেও নাই, আমি এরকম একটা ছোটোখাটো ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছিলাম, জেলার মধ্যে ফার্স্ট হয়েছিলাম। তখন তো আমাকে আমার প্রিন্সিপাল যিনি ছিলেন উনি মানে গরুর মগজ দিয়ে আমাকে খাওয়াইছিলেন। তো তোমাদেরকে আমি দুর্ভাগ্য যে গরুর মগজ আজকে খাওয়াইতে পারলাম না, আর একদিন খাওয়াবে ইনশাল্লাহ। সবাই বসো, অনেক ধন্যবাদ, একটা করতালি সবার জন্য। কারণ এত প্রধান অতিথি নিয়ে এর আগে কখনো প্রোগ্রাম হয়েছে বাউফলে? এত প্রধান অতিথি বৃন্দ, কেউ বলছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি বৃন্দ, এটা বলার সাহস পাইছে কেউ? বললে তো প্রধান অতিথি সে উঠে বলবে যে কি পাইছেন, কি আমারে প্রধান অতিথি বানাইছেন, তাও তো আমি আসতে চাই নাই। এরপর আবার আমারে বাদ দিয়ে আজকে সবাইরে প্রধান অতিথি বানাই দিচ্ছেন। আমরা বাউফলে কেউ একা বড় হতে চাই না, আমরা বাউফলে সবাইকে নিয়ে আমরা বাউফলকে বড় করতে চাই। ইনশাআল্লাহ পারা যাবে, এক নম্বর কথা। 2 নম্বর, যে সালাম দিয়ে আজকে শুরু হলো, যে অভিবাদন দিয়ে শুরু হলো, আমাদের ভিন্ন ধর্মাবলম্বী যারা এখানে এসছে, ট্যালেন্ট পুলে তোমরা বৃত্তি পেয়েছো 72 জন, আর 18 জন সাধারণ বৃত্তি পেয়েছো। বৃত্তি এই যে কথা বলতে চেয়েছে সবাই, আরও কথা বলতে পারলে ভালো হতো, কিন্তু মনে রাখো, ভালো করে মনে রাখো, আমি কিন্তু বাচাল প্রকৃতির লোক। বেশি কথা বলে আজকে আমার এই অবস্থা, আমি বিপদে পড়ে গেছি। আমার মতো বেশি কথা বলতে যাও না। বলা হয়ে থাকে তোমরা যারা ট্যালেন্ট মানে কি? ইন্টেলিজেন্স। যারা নলেজেবলের মানে জ্ঞানের চেয়েও আরেকটু আগে গেছো, তো বলা হয় নলেজ স্পিক্স, ইন্টেলিজেন্স লিসেন। বলো, বাক্যটা বলো, নলেজ স্পিক্স অ্যান্ড ইন্টেলিজেন্স লিসেন্স। যার জ্ঞান আছে সে কথা বলে, আর যে তার চেয়েও বিজ্ঞ সে শোনে। তাহলে তোমরা কারা? জ্ঞানী না বিজ্ঞ? বিজ্ঞ। তাহলে বলবা না শুনবা? এই পৃথিবীতে এখন পর্যন্ত বলা হয় শ্রেষ্ঠ হচ্ছে সে যে বলে না, যে বলার চেয়ে বেশি শোনে। এই যে তোমাদের এমপি সাহেব একসময় কথা বলতে, এখন আমার কোনো কথাই নাই। বাড়িতে যারা যায়, রাস্তায় যাদের সাথে দেখা হয়, শুধু একটাই কথা, এমপি সাহেব আমার কিছু কথা আছে, শুনতে হবে। আমার কোনো কথা নাই এখন, আমার কথা বন্ধ। বলি যে আমি একটু বলি শোনেন, কয় না আমারটা আগে শুনলেন, আমারটা আগে শোনেন। আপনারা বহুত কষ্ট করে এমপি বানাইছি, আমার কথা শুনতে হবে। তার মানে বলতে পারার চেয়ে, বলো, বলতে পারার চেয়ে শুনতে পারাটা অনেক বড় যোগ্যতার কাজ। অনেকে বলতে পারে কিন্তু ধৈর্য ধরে শুনতে পারে না। এই যে তোমরা সকাল 8টায় না কয়টায়, 9:30 শুরু হয়েছে, এখন 12টা বাজাই দিচ্ছে তোমাদের, একদম 12টা বাজাই দিচ্ছে। আমরা যখন কোনো অঘটন ঘটে তখন কি বলি? কি বাজাই দিছে? তোমাদের ঘড়ির দিকে তাকাও, আমার কথা বিশ্বাস না হইলে। তোমাদের কয়টা বাজাই দিছে? শিবির তোমাদের 12টা বাজাই দিছে। এটা যদি ক্যামেরায় মোবাইলে চলে গেছে, সব কথা বাদ দিয়ে যদি সাংবাদিক বৃন্দ দয়া করে এই লাইনটুকু ছেড়ে দেয় যে শিবির ছাত্রদের কয়টা বাজাই দিছে, তাহলে হয়েছে শেষ। এটা নিশ্চয়ই আমাদের সাংবাদিক ভাইরা করে না, করবেনও না। এটা বুঝার জন্য বলেছি। এই যে দীর্ঘক্ষণ ধরে তোমরা কথা শুনেছো, এই ধৈর্য ধরেছো, কথা শোনার অভ্যাস করেছো, এটার অর্থ হইল আজকে শুনেছো, ভবিষ্যতে তোমরা ভালো বলতে পারবা। এই বলতে পারার যোগ্যতা এখান থেকে আজকে তোমরা অর্জন করেছো। এটার জন্য আরেকবার তোমাদের অভিনন্দন, আরেকবার করতালি তোমাদের সবার জন্য। কারণ আমাদের একটা স্লোগান মুখস্থ করতে হবে, বলতে হলে শুনতে হবে, বলতে হলে শুনতে হবে। যে আজকে শুনবা সে ভবিষ্যতে বলতে পারবা। আর এখন যদি খালি বলতে থাকো, বলার পথ বন্ধ। আমি সংসদে কয়েকদিন আগে একটা কথা বলেছিলাম,
মোটরসাইকেল ড্রাইভ করার জন্য ছেলেকে দিয়ে আসছে প্রশিক্ষণ সেন্টারে। তো সপ্তাহখানেক যাওয়ার পরে বাবা গিয়ে জিজ্ঞেস করছে যে ট্রেন করে আর কি, ট্রেনার যে প্রশিক্ষক যে, আমার ছেলের মোটরসাইকেল ড্রাইভারিংয়ের খবর কি পারে? তো ড্রাইভার যে প্রশিক্ষণ দেয় আর কি, ট্রেনার, সে একটু চালাক গোছের আছে, মানে বহুদিন ধরে দেয়। তো বাবা বারবার আসে, একটু বিরক্ত হয়ে গেছে, বিরক্ত হয়ে বলছে যে চাচাজান কিছু মনে করেন না, আপনার ছেলে ভালো, আপনার ছেলে ইতিমধ্যে মোটরসাইকেল চালাইতে শিখছে কিন্তু থামাইতে পারে না। আপনারা যারা সাইকেল চালাইছেন প্রথম দিকে, মোটরসাইকেল চালাইছেন, মনে আছে? চালাইতে পারা যায় কিন্তু ঠিকমতো কি করা যাইতো না, সময় মতো থামাইতে পারাটা হলো গুরুত্বপূর্ণ, বলতে পারাটা, চলতে পারাটা গুরুত্বপূর্ণ। কোন জায়গায় তোমাকে থামতে হবে, কোথায় গিয়ে থামলে তোমার কল্যাণ হবে, এটা জানতে পারাটা গুরুত্বপূর্ণ। আজকে পৃথিবীতে বলা হয়ে থাকে কথা বলতে পারার মধ্যে কৃতিত্ব নাই, কৃতিত্ব হচ্ছে কথা বলার দরকার আছে কিন্তু আমি বলবো না। কথা বলে পৃথিবী এখন জয় হবে না, এখন পৃথিবী জয় হবে কথা নয়, কাজের মাধ্যমে। আমরা বাউফলে কথার পরিবর্তে কাজ দিয়ে বাংলাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। দেখি ইনশাল্লাহ, হাত জাগাও, ইনশাল্লাহ পারবা ইনশাল্লাহ। এখন কাজটা কি? তোমরা ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো, হাত নামাও, থ্যাংক ইউ ভেরি মাচ। ক্লাস 5-এ তোমরা ট্যালেন্ট পুলে পেয়েছো, জেনারেল বৃত্তি পেয়েছো, সবার জন্য অভিনন্দন। কিন্তু একই সাথে মনে রাখতে হবে, এটা অ্যাবসলিউটলি প্রাইমারি স্টেজ, ইটস দ্য ফাউন্ডেশন লেভেল। ফাউন্ডেশন লেভেল তুমি ভালো করেছো, দেখবা আমাদের গ্রামে গঞ্জে অনেক বাড়িঘর পড়ে আছে, ফাউন্ডেশন করে রাখছে, দেয়াল হয় নাই, দেয়াল হয়েছে, ছাদ হয় নাই, ছাদ হয়েছে, এখন ঘরের মধ্যে ফার্নিচার নাই, ফার্নিচার হয়েছে, লোকজন নাই। মানে ধাপে ধাপে তোমাকে তো এগোতে হবে, ঘরটা কমপ্লিট করতে হবে। তোমার ফাউন্ডেশন হয়েছে, এইটে তুমি ভালো করতে পারো নাই, তোমার নিচের প্ল্যাটফর্ম করছো, তুমি ছাদ দিতে পারো নাই। ছাদ হচ্ছে কি? ক্লাস 8-এ বৃত্তি পাইতে হবে, তোমাকে এসএসসিতে ভালো রেজাল্ট করতে হবে। খালি এটা বললে হবে না, আই হ্যাভ এ জিপিএ 5, আই হ্যাভ এ, বলা হয়েছে তুমি জিপিএ 5 পেয়েছো, ইংরেজি বলো, কয় আই হ্যাভ এ জিপিএ 5, কয় জিপিএ 5 আমার ব্যাগের মধ্যে আছে। এরকম জিপিএ 5 আমাদের দরকার আছে? দরকার নাই। তার মানে হচ্ছে তোমাকে ক্লাস 5-এ ট্যালেন্ট পুলে বৃত্তি পেয়েছো, জেনারেল বৃত্তি পেয়েছো, সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানাচ্ছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকেও জানাচ্ছি, আমি তোমাদের ভাই, আমি তোমাদের ছোট একজন ক্ষুদ্র অভিভাবক, আমি তোমাদের ক্ষুদ্র একজন সেবক, আমি তোমাদের হয়ে কথা বলছি, আমি তোমাদের ধন্যবাদ জানাচ্ছি। সাথে ধন্যবাদ জানাচ্ছি আমি যাদের সাথে বিশেষ করে হ্যান্ডশেক করে আসছি, আমাদের শিক্ষক, আমাদের পিতৃতুল্য যারা মুরব্বী ভাইয়েরা আসছেন, এবং আমি সালাম দিয়ে এসেছি আমাদের শিক্ষিকা যারা আসছেন, অভিভাবকিয়া আমাদের মায়েরা যারা আসছেন। তুমি পড়াশোনা করেছো 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা, আর তুমি জানো না তোমার এই বাবা মা তোমার জন্য 18 ঘন্টা কষ্ট করেছেন। আমরা আমাদের সেই শ্রদ্ধাভাজন শিক্ষক শিক্ষিকা বাবা মার জন্য একটা করতালি, তাদেরকে আমরা সম্মানিত করতে চাই। এই সম্মানটা তোমার যতটুকু না, আজকে তুমি যতটুকু আনন্দিত, তুমি আনন্দটা পুরো বুঝতে পারতেছো না, সেই বয়স তোমার হয় নাই, কিন্তু তোমার এই বাবা মা শিক্ষক শিক্ষিকা যারা, তারা তোমার আনন্দটা আরো অনেক বেশি উপভোগ করেন, উপলব্ধি করেন। তুমি তাদেরকে আনন্দ দিতে পেরেছো, এটার জন্য তাদের তুমি দোয়া পাও। কিন্তু একই সাথে তুমি দোয়া পাচ্ছ, তুমি তাকে দোয়া করতে পারছো কিনা, একটা কথা তোমাদেরকে সালামের পরে দ্বিতীয় যে কথাটা বলতে চাই, প্রিয় সন্তানেরা, তোমার বাবা মা তোমার জন্য কি কষ্ট করেছে এটা তুমি সব জানো না। তোমাকে তোমার সব বাবা মা, তোমার সব শিক্ষিকা শিক্ষক মণ্ডলীরা তোমাকে তা বলেও না, বলে না এই জন্য আমার সন্তান জানুক, কষ্ট বা কেটে যেন না হয়। আমি জানি আমার বাবা মা, আমার বাবা শিক্ষক ছিলেন, কি কষ্ট করেছেন আমাদের জন্য, কি পরিশ্রম করেছেন আমার জন্য। আমার বাবা এখানে অনেকে জানেন, আমার মুরব্বীরা অনেকে দাঁড়িয়ে আছেন, আমি তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি কথা লম্বা করব না। আমি অনেকে দাঁড়ানো দেখে এখানে ঢুকেছি, তখনই আমি বলেছি প্রোগ্রামটা দ্রুত শেষ করা দরকার। আর বিশেষ করে আমার বাচ্চাদেরকে অনেকক্ষণ থেকে এখানে বসানো আছে, ওরা ধৈর্য ধরে বসে আছে, আর লম্বা করার কিছু নেই। আমি আমার বাবার একটা কথা বলি, তোমাদের অনেক বাবারা এখানে এসেছেন, মায়েরা এখানে এসেছেন। আমি যখন ক্লাস 6-এ পড়ি, 7-এ পড়ি, লম্বা পথ হেঁটে যেতে হতো, অর্থাৎ আমি বাড়ি থেকে বাউফলে আসতাম, বিলবিলাসে যেতাম। কখনো কখনো ধান্দি মাদ্রাসায় পড়েছি, ধান্দি মাদ্রাসায় আসতাম। মদনপুরা থেকে ধান্দি মাদ্রাসায় হেঁটে এসে, এটা কল্পনা করতে পারো তোমরা, অনেক কঠিন কাজ, লম্বা, বৃষ্টি, কাদা, এসেছি ওখানে। আমি রওনা দিয়েছি, রওনা দিয়ে এসে দেখি বাড়ির সামনে একটা রিক্সা দাঁড় করানো, তখন তো অটো রিক্সা এত কিছু না, কোনো রকম রিক্সা পাওয়া যেত, একটা রিক্সা দাঁড়িয়ে আছে। আমি হেঁটে রওনা দিয়েছি, রিক্সাওয়ালা বলল যে
চাচা রিক্সায় ওঠেন। আমি বললাম আমার কাছে তো ভাড়া নেই। বলছে ভাড়া নিয়ে চিন্তা করতে হবে না তোমাকে, তুমি ওঠো। আমি রিক্সায় উঠেছি। রিক্সায় উঠে আমাকে মাদ্রাসায় নামিয়ে দিয়েছে। নামিয়ে দেওয়ার পর আমার সেই দৃশ্য এখনো চোখের সামনে ভাসে। রিক্সাওয়ালা চোখের পানি মুছতেছে। বলছে যে চাচা তুমি জানো না, তোমার বাবা বাউফল কলেজের প্রফেসর, তোমার বাবা ধুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন, তোমার বাবা বগা মাধ্যমিক বিদ্যালয়ের হেডমাস্টার ছিলেন, তোমার বাবা একটু আগে রওনা দিয়ে এখান থেকে বের হয়েছেন, উনি ক্ষেতের মাছ দিয়ে তাড়াতাড়ি স্কুল ধরার জন্য বের হয়েছেন, উনি হেঁটে রওনা দিয়েছেন। আর যাওয়ার সময় আমাকে 20 টাকা পকেটে দিয়ে গেছেন যে তার ছেলেটা এখান থেকে যাবে, তার স্কুলে যেন কষ্ট না হয় যেতে, তাকে যেন আমি রিক্সায় করে নিয়ে যাই। এটা হচ্ছে আমাদের বাবারা। ঘরে একটা ডিমই হয়তো ছিল, একটা ডিম সিদ্ধ করে আমাকে দিয়েছে। তুমি জানো না, তোমার মা হয়তো খাই নাই, পুরো মাসে একটা ডিম খায় নাই, পুরো মাসে 30টা ডিম তোমাকে খাওয়াচ্ছে, তুমি জানো না। সেই 30টা ডিমের ফসল আজকে তোমার এই ট্যালেন্ট পুলে বৃত্তি। তোমার মায়ের এই ডিমের পরিশোধ তুমি কোনোদিন করতে পারবা না। তোমার মা গায়ের চামড়া দিয়ে জুতো বানিয়ে দিল, তুমি এটা করতে পারবা না। এই সাহস কোনোদিন করবা না। কি করবা তাহলে? বাবা মার কথা শুনবা, বাবা মাকে কষ্ট দিবা না। আজকে সকালে যখন বাড়ি থেকে বের হয়ে আসে, আমার বাড়িতে কমপক্ষে 1 থেকে 150 মানুষ, তার মধ্যে অন্তত 5টা সন্তান। আমি তোমাদেরকে আগে থেকে বলি, আগাম কথা বলি, আমার প্রিয় সন্তানেরা, কষ্ট দিও না। 5টা পরিবার গেছে, মেয়েটাকে বিয়ে দিতে রাজি হয় নাই, জোর করে বিয়েতে চলে গেছে। এখন শখের বশবর্তী হয়ে বিয়ে করেছে, 3 মাস পার হওয়ার পর স্বামী তাকে অত্যাচার করে। মোহ কেটে গেছে, প্রেম কেটে গেছে, ভালোবাসা কেটে গেছে। এখন প্রেম নাই, মোহ নাই, ভালোবাসা নাই। 5টা পরিবার গেছে আজকে একদিনে। ভালো করে খেয়াল করো। আমি জিজ্ঞেস করলাম বিয়েটা কিভাবে হয়েছে, মেয়েটা কেঁদে দিয়েছে, বলছে ভাইয়া কিছু মনে করবেন না, আমি আমার মাকে কষ্ট দিয়েছি আসলে। এখন আল্লাহ আমাকে শাস্তি দিয়েছেন, আমার স্বামী আমাকে মারতেছে। আমি বললাম তুমি পছন্দ করছো না স্বামী তোমাকে পছন্দ করছে? বলছে স্বামী আমাকে বুঝায়া শোনায়া যেভাবে হোক, আমি ছোট মানুষ, আমাকে অন্ধমোহ করে ফেলছে। আমি তার যেভাবে হোক, তার ভাষা আমি তার প্রেমে পড়ে গেছি। আমি বাবা মার অবাধ্য হয়ে তার কাছে চলে গেছি। আজকে আবার বাবা মার কাছে আমাকে ফিরে আসতে হয়েছে, আমার কোনো উপায় নেই, আমার স্বামী আমাকে মারতেছে। এরকম ঘটনা কি বাউফলে একটা না, শত শত ঘটনা। আমি যতবার বাউফলে আসি, আমার কাছে এখনো এখানে কমপক্ষে 20টা কাগজ আছে আমার গাড়িতে। এই 20টা কাগজের মধ্যে কমপক্ষে 15টা কাগজ আছে, হয় তালাক দিতে হবে, তালাক হয়ে গেছে, না হলে থানায় মামলা হয়ে আছে। তারা বাবা মার কথা শুনে নাই, নিজের ইচ্ছা মতো চলে গেছে, নিজের পছন্দ মতো চলে গেছে। ভালো হয় নাই। প্রিয় সন্তানেরা, তোমার বাবা মা এত কষ্ট করে তোমাকে ট্যালেন্ট করেছে, তোমাকে জিনিয়াস বানিয়েছে, এজন্য বানায় নাই তুমি তোমার বাবা মার চোখের পানি ঝরাবা। তোমার বাবা মা তোমার জন্য ঘাম ঝরিয়েছে, আর তুমি তার চোখের পানি ঝরাবা, আর তুমি উন্নতি করবা। কাগজে লিখে রাখো, তুমি ডাক্তার হবা, ইঞ্জিনিয়ার হবা, জীবনে সফল হতে পারবা না। লিখে রাখো কাগজে। আমার চোখে দেখা অসংখ্য ডাক্তার হয়েছে, একটা জীবনে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। অসংখ্য বন্ধু বান্ধব ইঞ্জিনিয়ার হয়েছে, সরকারি চাকরি করেছে, একটা জীবনে গিয়ে চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। শুধুমাত্র আমি এই কথাটা বলার জন্য, ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়াটাই তোমার জীবনের চূড়ান্ত সফলতা নয়। আমি তোমাকে একটা কোশ্চেন করি, যুক্তির কাছে, তোমার বিবেকের কাছে, এখানে এমন কেউ আছো চেষ্টা করে তুমি একই সাথে ব্যারিস্টার হইতে পারবা, একই সাথে ডাক্তার হইতে পারবা, একই সাথে তুমি ইঞ্জিনিয়ার হইতে পারবা, একই সাথে তুমি সরকারি প্রশাসনের বিসিএস ক্যাডার হইতে পারবা? এরকম একজন হাত জাগাও। তাহলে তোমার সফলতা কি? যে ডাক্তার হয়েছে, মামলা হওয়ার পর কোর্টে গিয়ে আফসোস করে, আহারে ডাক্তার না হয়ে যদি কি হইতাম। আমি দেখেছি কোর্টে একজন ডাক্তার গেছে, মামলা হয়েছে ডাক্তারের নামে, আমার সাথে জেল কাটতেছে, কয়ে যে মাসুদ ভাই জীবনে ভুল করলাম, ডাক্তার না হয়ে যদি আইনজীবী হইতাম। আইনজীবী হয়ে জেলখানায় গেছে, সে আমার সাথে কোর্টে এসছে, একবার জীবন থেকে বলছি, বলছে মাসুদ ভাই জীবনে ভুল করলাম, এখন দেখি সব পাওয়ার পুলিশের, বিরাট ভুল করে ফেললাম, পুলিশ যদি হইতে পারতাম খালি ঠাস করে গুলি করতাম আর সামনে চলে যেতাম, জীবনে কেউ আটকাইতে পারতো না। সেই পুলিশ সাংবাদিকের মামলায় পড়েছে, ওই পুলিশ বলছে মাসুদ ভাই জীবনে কি করলাম, সাংবাদিক না হয়ে ভুল করছি।
ওই সাংবাদিক মোটরসাইকেল আহত হয়ে হসপিটালে গেছে, যাইয়া ডাক্তার সিরিয়ালে বসে আছে, গিয়ে বলছে আমি প্রেস ক্লাবের সভাপতি, আর ডাক্তার বলছে আপনি সভাপতি হন আর সেক্রেটারি হন, বসতে হবে, সিরিয়ালে থাকেন। আফসোস করে বলতেছে জীবনে কি করলাম প্রেস ক্লাবের সভাপতি হইয়া, এর সে ডাক্তার হওয়াই ভালো ছিল। আফসোস ছাড়া কারে পাওয়া যায় বলো? আমাদের টিওনো মহোদয়কে জিজ্ঞেস করো, উনি বলবে জীবনে বিরাট ভুল করছি, টিওনো হইয়া কি করলাম, এখনো তো ডিসি হইতে পারলাম না। ডিসি মহোদয়কে কি জিজ্ঞেস করো, জীবনে ডিসি হয়ে কি করলাম, সচিবই তো হইতে পারলাম না, কেবল যুগ্ম সচিব হইলাম। সচিব হয়েছে তাকে গিয়ে জিজ্ঞেস করো, সেও একই আফসোসের কথা বলবে। আমাদের প্রধানমন্ত্রী তার চেয়ারে বসে দাঁড়িয়ে উঠে বক্তৃতা দিয়ে বলছেন আমি চেয়ারে বসা নাই, আমি আগুনের উপরে বসে আছি, আমার সমস্যা আপনাদের সবার চেয়ে বেশি। তাহলে সফলতাটা কি? আমি যে কথাটা বলার জন্য এই কথাগুলো তোমাদেরকে বলছি, তোমরা ছোট না, আমার এই কথাগুলো আমার চেয়ে ভালো বুঝে শুধু না, তোমাদের বক্তব্য শুনে মনে হচ্ছে তোমরা সময় দিলে আমাদের চেয়ে ভালো বক্তব্য তোমরা দিতে পারো, ইংরেজি দিতে পারো, বাংলা দিতে পারো, মাদ্রাসায় যারা পড়ে তারা আরবি দিতে পারে। এটা মূল কথা না, সফলতা এটা না। সফলতা হচ্ছে এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে, এই সব কিছুর কম্বিনেশন হচ্ছে তুমি যদি ভালো ছাত্র ছাত্রী হওয়ার পাশাপাশি একজন ভালো মানুষ হতে পারো, তাহলে তোমার কাছে একজন ডাক্তার থাকবে, তোমার কাছে একজন ইঞ্জিনিয়ার থাকবে, তোমার কাছে একজন ব্যারিস্টার থাকবে, তোমার কাছে একজন পুলিশ থাকবে, তোমার কাছে একজন ডিসি থাকবে, তোমার কাছে একজন ওসি থাকবে, তুমি নিজেই একজন টিওনোর ভূমিকা পালন করতে পারবে। কিন্তু সেটার জন্য কি হইতে হবে? একজন ভালো। আজকে সমাজে চুরি হয় কি এই কারণে যে তার মেধা নাই? আজকে সমাজে দুর্নীতি বন্ধ করা যাচ্ছে নাকি এই কারণে যে আমাদের সমাজে শিক্ষা নাই? কি কারণে? কি কারণে বলো? মেধার কারণে? চুরি করে কি জানা মানে শিক্ষা নাই তারা? আমাদের ঘরে যে 4টা গরু চুরি হয় এইটা বড় নাকি আলো কলমের খোঁচায় কোটি টাকা চুরি হয় এইটা বড়? এক কলমের খোঁচায় কোটি টাকা নাই। এই যে আমাদের রাস্তাঘাটের সমস্যা, এই রাস্তাঘাটের সমস্যা কি শুধু টাকার কারণে না দুর্নীতির কারণে? দুর্নীতির কারণে। কালভার্টের সমস্যা টাকার কারণে না দুর্নীতির কারণে? দুর্নীতির কারণে। দুর্নীতি কারা করে? যারা শিক্ষা দীক্ষা নাই তারা করে। এই জন্য তোমাদের ব্যাপারে কি বলা হয়েছে? বলা হয়েছে এ জিনিয়াস হ্যাজ ট্র্যাডিশন, এ জিনিয়াস হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং। তোমরা যারা জিনিয়াস, এ ট্যালেন্টেড হ্যাজ ট্র্যাডিশন, এ মেরিটোরিয়াস হ্যাজ ট্র্যাডিশন টু ব্রেক দ্য এক্সিস্টিং কাস্টমস অফ দ্য সোসাইটি। তোমরা যারা মেধাবী, তোমরা যারা জিনিয়াস, তোমরা যারা ট্যালেন্টেড, তোমরা যারা ইন্টেলিজেন্ট, তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে ব্রেক টু দ্য এক্সিস্টিং। এই সমাজটা আমরা ভেঙে ফেলবো, কাস্টমস অফ দ্য সোসাইটি, এখানে সুন্দর একটা সমাজ আমরা বিনির্মাণ করব। আমি হাতগুলো দেখতে চাই। পারবা ইনশাল্লাহ তোমরা? যদি পারো তাহলে তোমাদের এই প্রতিভার বিকাশ হবে, আমাদের বাউফল গোটা বাংলাদেশের মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করাবো আমরা ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ তোমাদেরকে। সব শেষ। আমাদের অভিভাবক আছে, শিক্ষক শিক্ষিকা মন্ডলী আছেন, আমাদের বাউফল এলাকাবাসী আছেন। একটা জিনিস ভালো করে আমাদেরকে উপলব্ধি দিতে হবে, সেটা হচ্ছে শিক্ষা মানুষকে কি দেয়? শিক্ষা মানুষকে দেয় বিনয়। বিনয় হচ্ছে এমন একটা জিনিস, সে নিজেই একটা শক্তি। বিনয় শক্তি যার থাকে, দুনিয়ার কোনো শক্তি তাকে পরাজিত করতে পারে না। একটা গাছে যখন ফল ধরে মাথাটা কি উঁচু থাকে না আরেকটু নিচু হয়? তোমার কাছে তো ফল ধরেছে, তুমি তো মানে এখন ট্যালেন্ট বৃত্তি পেয়েছো, তুমি জেনারেল বৃত্তি পেয়েছো। এই বৃত্তি পাওয়ার পর তোমার গাছে ফল ধরেছে, এখন তুমি কি অহংকারী হবে না বিনয় হবে? বিনয় হবে। ফল ধরেছে, এখন গাছটা নোয়ানো থাকবে। একই সাথে তোমাকে মনে রাখতে হবে। আমাকে মাঝে মধ্যে বলে, হ্যাঁ মাসুদ ভাই আপনার কি আমাকে গালি দিল, আপনি কিছু বললেন না। আমি বললাম ভাই গালি তো আমারই দেওয়ার কথা। আমরা তো এই স্বাধীনতার জন্যই তো বাউফলকে আমরা মুক্ত করেছি। আমরা বলেছি বাউফলে মত প্রকাশের স্বাধীনতা থাকবে, দ্বিমত প্রকাশের স্বাধীনতা থাকবে, তবে কেউ কাউকে চরিত্র হনন করতে পারবে না। এখন বলে যে তাহলে আপনাকে গালি দিয়ে আপনি কিছু বলেন না কেন? আমি বলি যে ভাই আপনার বাড়িতে আম গাছ আছে? বলছে আছে। আমি বললাম বড়ই গাছ আছে? বলছে হ্যাঁ বড়ই গাছ একটা তাও আছে। আমি বড়ই ধরে? বলছে ধরে। বলছে ওটা কোথায়? বলছে ওটা দরজার মাঝখানে, সামনে দরজার মাথায়। তাই আমি বললাম টুকটাক দুষ্ট ছেলেরা কি আসে মাঝে মধ্যে? বলছে আসে না মাসুদ ভাই, যন্ত্রণায় অস্থির, এমন দিন নাই, এমন ঘন্টা নাই যে আইসা ঢিল না মারে। তাই আমি বললাম ঢিল কেন মারে? ফল আছে না নাই? বলছে ফল না থাকলে আর তো মারার কথা না, ফল আছে বলে তো মারে। তাই আমি বললাম তাহলে ঘটনাটা কি হইলো? ঘটনাটা হইলো তখন বললো যে মাসুদ ভাই আপনি এত পেশায় কথা বলার দরকার আছে?
আপনারা হলো গালিগালাজ করে, ওইটা আমরা দেখি, আমরাও বলি। ও যে গালি দেয় ওর দায়িত্ব হলো গালি দেওয়া, ওর দায়িত্ব হলো ঢিল ছোড়া। আর গাছে যদি ফল ধরে থাকে ওই গাছে দুই একটা ঢিল আসবে আসবে বলে কোনোদিন ওই গাছ ফসল শূন্য থাকবে না, বরং গাছের মর্যাদা বাড়ে। সে ওই ঢিল উপেক্ষা করে তার ফসলগুলো গোটা জাতির কাছে সে পৌঁছে দেব। আমাদেরকে গালি দিয়ে কেউ বন্ধ করতে পারবে না। তোমাকেও যদি কেউ অন্যায়ভাবে অত্যাচার করে, জুলুম করে, তুমি মাথা ঠান্ডা রাখবা। তুমি বলবা আমি এসবের জবাব দিতে চাই না, কারণ খারাপ কোনো কিছু জবাব দিয়ে আমার সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। জেমস বেকনের একটা কথা বলে শেষ করে দিই। জেমস বেকন, বলা হয়েছিল আপনারে এত গালি দেয়, আপনি কিছু বলেন না কেন? বলছে 3টা কারণে বলি না। নাম্বার 1, আমারে যে গালি দেয় তাও তো নামটা উচ্চারণ করা তো লাগে, আমার নামটা তো প্রকাশ হইতেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। কারণ আমার নাম না দিয়ে তো আর গালি দেয় না, নাম ধরেও তো দেয়। মানুষ জানলো নেগেটিভ প্রচারটাও কখনো কখনো একটা প্রচার। 2 নাম্বার হলো আমারে গালি দেয় এই জন্য তার নিজের ভালো কিছু বলার নাই বিধায় আমারে গালি দেয়। আর আমারে গালি দিতে দিতে তার ভালো কিছু বলার সুযোগই তো নাই। আমারে গালি দিতে দিতে তার টাইম শেষ, বলবে কি? মানুষ জানবে এক সময় যে এই লোকটা ভালো কিছু বলে না, খালি গালি দিতে দিতে টাইম শেষ করে, এর দিয়ে কিছু হবে না। সুতরাং তাকে এই কাজে ব্যস্ত থাকতে দেন। নাম্বার 3 নাম্বারটা ছিল সবচেয়ে ইম্পর্টেন্ট। বলো তাহলে আপনি তার ব্যাপারে বলেন না কেন কিছু? বলছে 3 কারণে বলি না। পরের 3 নাম্বার কারণটা হইল তার এই বলার মধ্যে আমি খেয়াল করি আমার সবচেয়ে বড় বন্ধু হলো এই গালি দেয় যে, কারণ সব সময় তোষামত করা লোকের আশেপাশে যারা থাকে তাদের কারণেই স্লিপ হয়, তাদের কারণেই আমি বিপদগামী হইতে পারি। কারণ তোষামত যারা করে তারা কখনো আমার ভুলটা ধরিয়ে দেওয়ার সাহস পায় না। এই যে লোকটা গালি দিতে আছে হয়তো 10টা গালি তার ব্যাঠিক, একটা গালি যদি ঠিক হয় আর ওটা যদি আমার সাথে কমন পড়ে, আমি তার থেকে শিক্ষা গ্রহণ করি যে এটা থেকে আমার সংশোধন হইতে হবে। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট আমার ছাত্র জীবন থেকে। এই জন্য বাউফল অনেকে বলে একবার শুধু আমি একটু কড়া কথা বলেছিলাম, আমি আর বলবো না বলে দিলাম। ওই দিন বলেছে আমাকে, মানে রীতিমতো আমাকে বলছে যে মাসুদ ভাই বাউফলে এবার এমপি নাই, বাউফল এমপি এবার খুবই দুর্বল, বাউফলের এমপি এবার নাকি মানে কোনো ইসের মধ্যে পড়ে না। তা আমি তখন ওই যে ঈদের সময় এসে একটা কথা বলে গেছিলাম। আমি পরে বললাম যে ভাই এই কথাটা বলার উপযুক্ত আমি না, এই অভ্যাস আমার নাই। কিন্তু আমি দেখলাম যে মানে বাউফলবাসীর মধ্যে একটা অস্থিরতা তৈরি হয়ে গেছে। কিন্তু এটা মনে রাখবেন, ওই যে বললাম বিনয় এমন একটা শক্তি, আপনার ইট পাটকেল না, আপনার চাইনিজ রাইফেল না, AK-47 এর শক্তি বিনয় দিয়ে মোকাবেলা করা সম্ভব। আমরা বাউফলে সেটা করবো ইনশাআল্লাহ। কারণ বাউফলতে এরকম অপশক্তি, এরকম গালিগালাজের শক্তি আমরা 55 বছর দেখছি না, দেখি নাই, দেখছি। এটাতে আমাদের কোনো লাভ হয় নাই। আমরা এখন 5 বছর বিনয়ের শক্তি দেখতে চাই। রাজি আছে ইনশাআল্লাহ? তোমরা অভিভাবকরা ইনশাআল্লাহ রাজি আছেন? একটু ধৈর্য ধরতে হবে, দেখবেন যে আমরা বিনয়ের শক্তি দিয়া, ভালোবাসা দিয়া, সহানুভূতি দিয়া, মমত্ববোধ দিয়া আমরা সবাই কিনে আমরা বাউফলটা এগিয়ে যেতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। আবারও আমাদের প্রাণপ্রিয় শিক্ষার্থীদের জন্য একটা করতালি দিয়ে আমরা তাদেরকে অভিনন্দন জানিয়ে, আমরা তাদের ধৈর্যের জন্য, তাদের আজকের এই সহনশীলতার জন্য, আমাদের শিক্ষিকা, আমাদের অভিভাবকবৃন্দ যারা কষ্ট করে এসছেন, ইসলামী ছাত্র শিবিরের জন্য আপনারা দোয়া করবেন। ছাত্র শিবির যেন এই কাজগুলো করতে পারে। আমরা বাউফল কলেজে যখন করছিলাম তখন আমাদেরকে কেউ কেউ বলছিল মাসুদ মিয়া এমপি হওয়ার জন্য এই কাজগুলো করতেছেন। আজকে কি বলবেন? বলেন? ওই জন্য বলছে এগুলোর আর জবাব দিতে চায় না। বাউফলে এই কাজ ইতিপূর্বে কোনো এমপির দ্বারা দেখার সুযোগ আপনাদের হয়েছে কিনা আমার জানা নাই। আর এই কাজ এখন কোন বর্তমান ছাত্র সংগঠন আর কেউ করবে কিনা, করে থাকলে আলহামদুলিল্লাহ, করা উচিত, কিন্তু আমি জানি না তারা করবে কিনা। আমি সেই জন্য বলছি ছাত্র শিবিরকে আমি বলি না যে খুব ভালো সংগঠন, কিন্তু ছাত্র শিবিরকে আপনি পছন্দ করবেন এই কারণে আপনার সন্তানকে শুধু আজকে একটা ক্রেস্ট দিচ্ছে না। এই ক্রেস্ট শুধুমাত্র একটা 200 টাকার দাম নয়। এই ক্রেস্ট হচ্ছে আপনার ছাত্র, আপনার প্রাণপ্রিয় সন্তান, সে 5 ওয়াক্ত নামাজের জন্য তাকে চেষ্টা করাবে, তাকে কোরআন পড়ানোর চেষ্টা করাবে, তাকে আপনার মুখে, তার সন্তানের মুখে কথা তুলে দেবে, অকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই কথা শিখিয়ে দেবে। আপনার সন্তানকে আপনি যদি আগে মৃত্যুবরণ করেন আল্লাহর ফয়সালায়, আপনার সন্তান যেন আপনার নামাজের জানাজার ইমামতি করতে পারে, সেই যোগ্যতা তৈরি করে দেবে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আসুন, আপনার প্রতিষ্ঠানের পাশাপাশি ইসলামী ছাত্র শিবিরের কাছে আপনার সন্তান নিরাপদ, ইসলামী ছাত্র শিবিরের কাছে আপনার সন্তান জান্নাত উপযোগী। আপনার
সন্তান ছাত্র শিবিরের কাছে কোরআন পড়া, 5 ওয়াক্ত নামাজ পড়া, যে ধর্ম, যদি হিন্দু ধর্মাবলম্বী হয় তাহলে সে একজন সৎ মানুষ হিসেবে গড়ে উঠবে, সেই প্রত্যাশা ব্যক্ত করে ছাত্র শিবিরের জন্য দোয়া আছে, আমার জন্য দোয়া আছে। আপনাদের প্রতি ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জিন্দাবাদ। সকলের জন্য আরেকটা করতালি দিয়ে আমরা শেষ করতে চাই।